আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিয়ের বাঁধন গল্পের 4 নাম্বার পার্ট। তো যারা এখনো 3, 2, 1 দেখেননি দেখে আসুন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সকালে নাস্তার টেবিলে সবাই বসে আছে। ইব্রাহিম শেখ উরুকে বললেন, ওরুমা ভার্সিটি কেমন লাগছে? ভালো লাগছে বড় আব্বু। আজকে তো নবীন বরণ অনুষ্ঠান আছে, একটু পরে রেডি হব। আচ্ছা, ভালো করে পড়াশোনা করো। নাস্তা শেষ করে আহমিকা শেখ উরুকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ি পরানো শেষে হালকা করে একটু সেজে নেয়। চোখে কাজল দিয়ে, ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক দেয়, চুলগুলো ছেড়ে দিয়ে পিছনে গাছ গুজে দেয়। ব্যাস, এতে উরুকে অপরূপ সুন্দর লাগছে। আহমিকা শেখ উরুকে চিবুক ধরে মাথা তুলে বলে, মাশাল্লাহ, আমার উরুমাকে অত ভারী মিষ্টি লাগছে, একদম যেন ফুলের মতো, কারো যেন নজর না লাগে। এই বলে তিনি উরুর কানে কাছে কাজলের টিকা দিয়ে দেয়। আহমিকা শেখের কথা শুনে উরু বলল, কি যে বলো না বড় আম্মু, আমি দেখতে এতটা সুন্দর না যতটা তুমি বলো। তোমরা বানিয়ে বানিয়ে এক লাইন সবসময় বেশি বলো। আহমিকা শেখ হেসে বললেন, তার চোখে অভিজ্ঞতা দীপ্তি। তিনি বললেন, সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না মা, মন থেকেও আসে। যার মন সুন্দর তার মুখে এরকম আলো থাকে। এখন আমার ছেলে বুঝলেই হলো। ওর লজ্জায় নুয়ে ফেলে বিড় করে বলে, তোমার ওই হিটলার ছেলে বুঝবে না বড় আম্মু। আহমিকা শেখ আর কিছু বলল না, তিনি নিচে চলে এসেছেন। ওর নিজে রেডি হয়ে সেও নিচে নেমে এলো। ফারহা উরুকে দেখে তার কাছে ছুটে গিয়েছে, বলল, আরোপি তোমাকে খুব সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। ড্রয়িং রুমে অনুভব সোফায় বসেছিল, সেও বের হবে একটু পর। ইব্রাহিম শেখ বের হলেই তারা অফিসে চলে যাবে। ফারহার কথা শুনে তার দিকে তাকায়, দেখতে পায় উরুকে শাড়ি পরিহিত উরুকে। ইব্রাহিম শেখ আসলে সে সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির জন্য রওনা হয়। অনুভব এক পলক তাকায় তার যাওয়ার দিকে। ফারহার সাথে উরুকে দেখা হওয়া মাত্রই ফারহা বলল, তোকে যা লাগছে উরু, আজ ভার্সিটির সবাই তোকে দেখে পাগল হয়ে যাবে। ফালতু কথা বাদ দে তো ফারহা। ভার্সিটিতে সকাল থেকে উৎসবের আমেজ, নবীন বরণ অনুষ্ঠান বলে কথা। ক্যাম্পাসে প্রতিটি কর্নারে রঙিন বেলুন, ব্যানার আর ছেলে মেয়েদের হাসি ঠাট্টা যেন ক্যাম্পাসটাকে একটা স্বপ্নপুরীতে রূপ দিয়েছে। মঞ্চের পাশ দিয়ে সাজানো হচ্ছে চেয়ার। এডিটোরিয়ামে চলছে রিহার্সেলের শেষ মুহূর্ত। উরু ফারহা ভার্সিটিতে ঢুকেই তানিয়া রুতের সাথে দেখা হয়ে যায়। ক্যাম্পাসে ঢুকেই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তানিয়া বলে, শাড়ি থেকে সুন্দর লাগছে উরু। পাশ থেকে রুদ্র বলল, পুরো পেতনির মতো লাগছে তোদের। ফারহা বলল, কি বললি তুই? কিছু বলি না, চল বসে পড়ি। প্রিন্সিপালের ভাষণের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। মঞ্চে পর পর পারফরমেন্স করছে একের পর এক নতুন মুখ। গান, নাচ, কবিতা সব মিলিয়ে যেন এক টুকরো রঙিন সময়। অরু, ফারহা, তানিয়া আর রুদ্র একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করছিল। হঠাৎই মাইক্রোফোনে ঘোষণার সুর ভেসে এলো। পরবর্তী পরিবেশনায় থাকছে একটি একক আবৃত্তি, উপস্থাপনা করবেন তাজবির খান। সবাই যেন ঝলকে উঠল। ক্লাস টপার মঞ্চে উঠছে। স্টেজে উঠে দাঁড়ায় তাজবির খান। আজকের অনুষ্ঠানে ভিড়েও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিপসিপে গরম, ধীরস্থির হাঁটা আর সেই উপিচাতি ভঙ্গি। সে শুরু করলো আবৃত্তি। আবৃত্তি শেষে চারিদিকে করতালি মুখরিত। এত সুন্দর আবৃত্তিতে একে একে সবার উপস্থাপনা, হাসি উল্লার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। উরু, ফারহা, তানিয়া, রুদ্র ভার্সিটি গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ফারহা বলল, রুদ আর তানিয়ার বাসা তো একদিকে, ওরা তো চলে যেতে পারবে, আমি আর উরু চলে যাব। তোরা যেতে পারবি? ব্রিজের মাথায় অনেক বকাটে ছেলে আড্ডা দেয়। চিল ভাই, আমি ফারহা আছি না, চিন্তা করিস না, তাছাড়া আমার রিক্সা নিয়ে চলে যাব। এতপর তানিয়া রোদ চলে যায়। উরু ফারহা একটা রিক্সায় উঠে বসে। ব্রিজের মাথায় এসে উরু ফারহা দেখতে পায় কিছু ছেলে পেলে আড্ডা দিচ্ছে। তাদের দেখে নাস্তা আটকে ধরে। রিক্সা চালক দেখে ভয় পালায়। আরও ও ফারহা ভীষণ ভয় পেয়ে যায়। ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, ওই ভোর সন্ধ্যায় কই যাচ্ছিস পাখিরা? ফারহা তাদের দেখে বলল, পথ ছাড়েন, এভাবে পথ মেয়েদের বিরক্ত করা মানে কি? অসভ্যদের মতো মেয়েদের পথ আটকে আসেন, পথ ছাড়েন, বাসায় কি মা বোন নাই নাকি? ফারহার কথা শুনে ছেলেগুলো মনে ক্ষিপ্ত হয়ে গেল। একজন বলল, ধর শালে দুটাকে, আমগরে তেজ দেখায়, তেজ একদম ছুটিয়ে দিব। ছেলেটার কথা শুনে উরু ফারহা ভয় পেয়ে পিছনে দৌড় দেয়। ছেলেগুলো তাদের পিছনে। ধর শালিরে ধর, পালাইতেছে যেন না পালাতে পারে। চারিদিকে আদার ঘনিয়ে আসে। উরু ফারহা দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে বেঁধে পড়ে যায়। ছেলেগুলো তাদের কাছে এসে বলল, আর কত দৌড়াবি পাখি, সেই তো আমাদের কাছে ধরা পড়লি, শুধু শুধু ছুড়লে এনার্জিগুলো নষ্ট করলি। ছেলেগুলোর মধ্যে মেন লিডার বলল, তাদের ধরার জন্য। ছেলেগুলো উরু ফারহাকে ধরতে নেবে, তখনই কে একজন এসে ছেলের হাত মুচড়ে ধরে। লিডার ছেলেটাকে বলল, এই কে রে তুই, আমাদের কাজে বাধা দিচ্ছিস? আমায় চিনিস? রায়হানের এলাকায় এসে রায়হানের কাজে বাধা দিচ্ছিস? পুরুষ অবয়বটি মেন লিডার ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। আফসাল ওই ছেলেটিকে দেখতে পেল। কালো পোশাক পরিহিত বলিষ্ঠ পুরুষটাকে চোখে মনে কেমন জল জল করছে। গম্ভীর সুরে বলল, আমি তোদের জম, বুঝলি? তোদের মতো কাপুরুষদের কবরে পাঠাতে আমার আগমন বলেই হাতে থাকা হকি স্টিক দিয়ে এলো পাথারে মারতে শুরু করে। উরু ভয়ে কেঁপে ওঠে বারবার। সামনে থাকা পুরুষটাকে ভয়ঙ্কর রূপ দেখে ফারহা এগিয়ে আসে, উরুকে শক্ত করে চেপে ধরে।
কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামে, যেখান থেকে বের হয়ে আসে আহান। দৌড়ে এসে অনুভবকে ধরে। সে জানে অনুভব ঠিক কী রকম, এখন যদি না থামায় এইখানে মার্ডার হয়ে যাবে। তাই অনুভবকে শান্ত করার জন্য বলল, ভাই থাম, দেখ মেয়ে দুটো ভয় পাচ্ছে, তুই যা করার পরে করিস। আহানের কথা শুনে অনুভব চিল্লিয়ে বলে, ওই বাসটার যে সাহস কী করে হলো ওর দিকে হাত বাড়ানোর, জ্যান্ত পুঁতে ফেলবো আমি। তারপর ফিরে উরুর দিকে তাকিয়ে দ্রুত সেখানে গেল। উরুকে হ্যাঁচকা টেনে নিজের কাছে এনে আহানকে বলল মেয়েটাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। বলেই সে উরুকে নিয়ে গাড়ি টান দেয়। আহানের সামনে থাকা মেয়েটার দিকে এগিয়ে এসে বলল, চলুন মিস। সামনে থেকে আলো ফারহার মুখে পড়ায় আহান ফারহাকে স্পষ্ট দেখে বলল, ফারহা তুমি এখানে? গাইস, নায়িকার নামটা একটু সমস্যা হওয়ায় নায়িকার নাম আরুনিকে বাদ দিয়ে আদিয়াত শেখ আয়াত রাখলাম। ফারহা আহানকে দেখে যেন সব কিছু ভুলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আহান বিস্ময়ে হতবাক, নীরবে তাকিয়ে রইল তার দিকে। এ যেন তাদের প্রথম দেখা, আর প্রথম দেখায় এমন কিছু হবে তা কল্পনা তো আসেনি সে। আহান ধীরে ফারহার মাথায় হাত রাখলো, নরম কণ্ঠেই বলল, কি হয়েছে ফারহা, ভয় পেয়েছো? কোথাও ব্যথা পেয়েছো? ফারহা এবার ধীরে মাথা তোলে। আহানের চোখে চোখ রাখতেই যেন হঠাৎই ব্যস্ততায় ফিরে আসে। সে কি করলো, এতটা কাছে চলে গেছে আহানের। চমকে উঠে দ্রুত নিজেকে সরিয়ে নেয়। লজ্জায় মুখ নামিয়ে নেয় সে, ঠোঁট কাঁপে কিন্তু কোনো শব্দ বেরোয় না। আহান ফারহার অবস্থা বুঝলো। ফারহা চোখে ভয়ের ছাপ, কোনো প্রশ্ন করেনি সে, শুধু পাশে দাঁড়িয়ে থেকে নিশ্চুপ। শোকে নিশ্চয় মেয়েটি নিচের দিকে তাকিয়ে আছে। তাই আহান মৃদু কণ্ঠেই বলল, বাসায় পৌঁছে দেই। অনুভবে যাওয়ার সময় আদেশ সুরে বলেছে ফারহাকে পৌঁছে দিতে নিরাপদে। আহান ফারহাকে তাদের বাড়ির সামনে এসে নামিয়ে দেয়। বিদায় জানিয়ে গাড়ি ঘুরিয়ে নেয় সে। অনুভব গাড়ি স্টিয়ারিংয়ে শক্ত করে আঙ্গুল ধরল, যেন কিছু একটা ভেঙে ফেলবে। তার চোখে আগুন জ্বলছে, আর তার সমস্ত শরীর ভিতর থেকে উত্তাপ। এক মুহূর্তের জন্য সে দৃষ্টি ফিরিয়ে নেয় না আয়াতের দিকে, মানে আরুনিকার দিকে। কিন্তু ভিতরে ভিতরে গুঞ্জন তো চলছেই, রাগ, ক্ষোভ, হতাশা আর বিরক্তি মিশ্রণ। তার মন যেন অসীম আক্রোশে সিক্ত, আর প্রতিটি সেকেন্ড তার কণ্ঠে চাপ তৈরি হচ্ছে। ফুল স্পিডে গাড়ি চলছে। আয়াত ভয়ে যেন কুকড়ে আছে। অনুভবকে এই মুহূর্তে অনেক ভয় লাগছে, এমনিতে অনেক ভয় পায় সে। আহমিকা শেখ আয়াতের চিন্তায় ডুবে আছেন। সন্ধ্যায় পার হয়ে গেল, অথচ আয়াতও এখনো বাসায় ফিরেনি। আহমিকা শেখের মনটা খুঁজে খুঁজে ভয় পেতে শুরু করেছে। আয়াতের জন্য ইব্রাহিম শেখও চিন্তিত হয়ে বাসায় ফিরে আসেন। আহমিকা শেখ তার স্বামীর দিকে তাকিয়ে বলে, অনুভবকে ফোন দাও, আয়াতকে পেলে কিনা খোঁজ নাও। অনুভব গাড়িটা শেখ ম্যানশনের সামনে প্রচণ্ড গতিতে এনে হঠাৎই ব্রেক কষল। চাকার ঘর্ষণে ধুলো উঠল চারিদিকে। চোখে মুখে অসভ্য রাগ, চোয়াল শক্ত। দরজা প্রায় ধাক্কা মেরে খুলে নেমে এলো সে। কোনো দিক না দেখে সরাসরি গাড়ি অন্য পাশে গিয়ে আয়াতের দিকে দরজাটা ঝাঁকি দিয়ে খুলল। নাম কণ্ঠে তার বজ্রধ্বনি। একটু অপেক্ষা না করে শক্ত হাতে আয়াতকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনলো। চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল তার সেই প্রচণ্ড রাগের সামনে। চোখে রক্তিম উত্তাপ, যেন এক মুহূর্তে সব পুরো ছারখার করে দিবে। ইব্রাহিম শেখ অনুভবকে ফোন দেওয়ার আগে অনুভব আয়াতকে টেনে ড্রয়িং রুমে ঢুকে পড়ে। রাগ অগ্নিঝরা হয়ে সে আয়াতের হাতটা এক ঝটকায় সরিয়ে নেয়, আর এক মুহূর্ত দেরি না করে শক্ত হাতে চর বসিয়ে দেয় গালে। প্রচণ্ড সেই শক্ত হাতে থাপ্পড় আয়াত ছিটকে গিয়ে পড়ে টেবিলের কাছে। বহু বছর পর এমন একটা চোর খেয়ে যেন মাথা ছাঁকুনি দিয়ে উঠল। চিনচিন করে ব্যথা ছড়িয়ে পড়তে লাগলো কপাল জুড়ে। আহমিকা শেখ ও ঈশা দৌড়ে আয়াতের কাছে ছুটে গিয়ে তাকে আগলিয়ে নেয়। ইব্রাহিম শেখ অনুভবের দিকে তাকে ক্ষিপ্ত হয়ে বলল, তুমি আয়াতকে মারছো কেন? অনুভব চিল্লিয়ে বলে, আমাকে প্রশ্ন করার আগে তোমাদের মেয়েকে বলো তার ফোন কোথায় থাকে। আমি আজ ঠিক সময়ে না গেলে কত বড় দুর্ঘটনা ঘটে যেত, তার কোনো আইডিয়া আছে? ইব্রাহিম শেখ কঠোর গলায় জানতে চান কি হয়েছিল। অনুভব একে একে সব ঘটনা খুলে বলে। সব শুনে ইব্রাহিম শেখ আহমিকা শেখ আতঙ্কিত হয়ে পড়ে। আহমিকা শেখ আয়াতকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। কত বড় বিপদ হতে যাচ্ছিল। তাই বলে তুমি ওকে মারবে এভাবে? পাগল হয়ে গেছো? ভুলে যাবে না ও শেখ পরিবারের বড় মেয়ে, আর সবচেয়ে বড় কথা আয়াত কিন্তু এই পরিবারের বউ। ইব্রাহিম শেখের কথায় অনুভবের প্রেক্ষিতে কিছু বলল না, গট গট করে উপরে উঠে যায়। আহমিকা শেখ ঈশা মিলে আয়াতকে নিয়ে যায় তার রুমে দিয়ে আসে। আয়াত রুমে এসে আয়নায় স্পষ্ট দেখতে পায়, গেলে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। অভিমানে তার গাঢ় হয়, চোখে পানি আসে তার। রাতে খাওয়ার টেবিলে সবাই আসলেও আয়াত আসেনি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছে, আর উঠেনি সে। ইব্রাহিম শেখ ছেলের দিকে চাইলেন। অনুভব এক মনে খাচ্ছে। ঈশা এসে জানায় আয়াতের প্রচণ্ড জ্বর এসেছে। ঈশার কথা শুনে অনুভব খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। অনুভব উপরে উঠে সোজা আয়াতের রুমে যায়। দেখতে পায় আয়াত গুটিসুটি মেরে শুয়ে আছে। অনুভব এগিয়ে যায় তার দিকে। কপালে হাত রেখে চেক করে সে, অনেক জ্বর এসেছে। কিছু না বলে সে বাইরে চলে যায়। অনুভব বাইরে যেতে ঈশা আর আহমিকা শেখ আসে রুমে। আয়াতের কাছে গিয়ে বসেন, মাথায় হাত দিয়ে চমকে ওঠেন। অনেক জ্বর এসেছে মেয়েটার। তার ছেলে যে খোঁজ করবে না বুঝেছে, তাই ঈশাকে বলল, তোর বাবাকে বল ডক্টরকে ফোন করতে। আয়াতের গাজর পুড়ে যাচ্ছে। ঈশা দৌড়ে ইব্রাহিম শেখের কাছে যায়।
রহিমা দ্রুত এক বাটি পানি নিয়ে শুকনো কাপড়ের জলপুটি দিতে থাকে। অন্ধকার একটি ঘর, নিঃশব্দ, ঘুটঘুটে অন্ধকার, হারিয়ে গেছে সময়ের হিসাব। ঘরে এক পাশে হাত পাও বাঁধা অবস্থায় পড়ে আছে কয়েকজন যুবক, তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া। হঠাৎ খট করে দরজায় একটা আওয়াজ হয়। ভিতরে থমকে যায় নিঃশ্বাসও, দরজা ধীরে ধীরে খুলে যায়। হলুদ আলোয় আবছা ভেসে ওঠে এক পুরুষ অবয়ব। বজ্রকণ্ঠে বলে ওঠে, কে ধরতে গিয়েছিল আমার লাভ বার্ডকে, কে বল? কণ্ঠ শুনে যুবকটা কেঁপে ওঠে। সে ভয়ানক গলার স্বর, একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভুল হয়ে গেছে ভাই, প্লিজ আমাদের ছেড়ে দিন, আর কখনো এমন করব না। অনুভব হো হো করে হেসে ওঠে, হাসি থামিয়ে চোখ রাঙিয়ে বলে, আমাকে তোদের বলত মনে হয়? হ্যাঁ, কি ভেবেছিস তোরা ছেড়ে দেব? অনুভবের জিনিস ছোঁয়ার সাহস, এই অনুভবের জিনিস ছোঁয়া তো দূরে কথা, কেউ যদি আমার জিনিসের শুধু অনুভব করতে চায়, আমি ওর কলিজা টেনে বের করে আনবো। এই বলে সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই যুবকের দিকে, যে আয়াতের দিকে হাত বাড়িয়েছিল। কোনো কিছু বুঝে ওঠার আগে ছেলেটির হাতের উপর ধারালো অস্ত্র চালিয়ে দেয় অনুভব। মুহূর্তে রক্তে ভেসে যায় মেঝে। ছেলেটির আত্মচিৎকারে ভেদ করে ফেলে নিস্তবতা, আর সেই চিৎকারে যেন এক পৈশাচিক তৃপ্তি খুঁজে পায় অনুভব। বেশ কিছুক্ষণ পর আহান আসে, এসে অনুভব এই রূপ দেখে ভয় পায়। অনুভবের কাছে গিয়ে বলে, অনুভব, নো 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 অনুভব, তুই এই মুহূর্তে এটা করতে পারিস না। চলবে গাইজ, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী পার্টগুলো কিন্তু এই চ্যানেলে পাবেন, আর পরবর্তী পার্টও এই চ্যানেলে আপলোড দেওয়া আছে, সবাই দেখে নিন। ধন্যবাদ সবাইকে।